মাই হাজব্যান্ড, লেখিকা সামহা সামি। পর্ব সংখ্যা ৩, পাঠ ৫ এবং ৬। গল্পটি 18+ অ্যাডাল্ট। অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলে গল্পটি স্কিপ করতে পারেন। আপু, সরি, আমি কিছু দেখি নাই। পেছন থেকে কারো কথা শুনে আনিয়া প্রহেলকে কিছুটা ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দেয়। এতে করে প্রহেল কিছুটা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলে, শালার বউটারে ধরেও শান্তি নাই। বলে আনিয়াকে ছাদে রেখে একাই রুমে চলে যায়। প্রহেলের মুখমণ্ডল দেখে না চাইতেও আনিয়া শব্দ করে হেসে ওঠে। কি হলো আপু, ভাইয়া কোথায় গেল? কোথাও না, চল নিচেই যাই। আম্মু তোমাদেরকে নিয়ে যেতে বলেছে। বলেই দুই ভাই বোন নিচে চলে গেল। দুপুর 2টা 30। খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছে। তাদের একপাশের প্রহর ল্যাপটপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে। শব্দ করে ফোন বেজে ওঠায় প্রহেল উঠে কিছুটা দূরে গিয়ে ফোন কানে ধরল। ফোনের ওই পাশে লোকটির কথা ভেসে আসে। সরি স্যার, আমরা অনেক চেষ্টা করেও জনিকে ধরতে পারিনি। ফোনের ওই পাশে থাকা লোকটির কথায় প্রহেল ক্ষিপ্ত বাঘের মতো গর্জন করে ওঠে। কুত্তার বাচ্চারা, তোদের আমি এমনি এমনি এত ডলার দিই? মাস শেষে 30 মিনিটের মধ্যে সরাসরি সবার ডিটেল আমার কাছে পাঠাবি। বলেই কলটি বিচ্ছেদ করে দেয়। অতিরিক্ত রাগের কারণে কপালের শিরা ফুলে উঠেছে। আনেয়া হতভম্ব হয়ে ছুটে আসে, চিন্তা হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? ঠিক আছেন আপনি? প্রহেল কিছু না বলে গম্ভীর গলায় বলে, রুমে আসো। বলেই গটগট করে আনেয়ার রুমে চলে যায়। কিছু না বুঝে আনেয়া মুখ ভেঙচি করে আবারও নিজের আড্ডায় যোগ দেয়। আর দিবেই বা না কেন? এতদিন পর তার প্রিয় বান্ধবীগুলো এসেছে। মূলত আনেয়ার বাড়ি ফেরার কথা শুনে আনেয়ার মামা তো বোনেরা এসেছে। ভয়ে ঘাম ছুটছে লোকটির কাঁপা কাঁপা গলায়। ঘামটুকু মোছার চেষ্টা করে কারো উদ্দেশ্যে বলে, বস, মাফিয়া পিপি এর বর্তমান অবস্থা কারভাঙ্গিয়া চর, তার শ্বশুরবাড়ি। বাহ, ভেরি গুড। পার্স বিয়ে পার্স বিয়েও করে ফেলেছে। ওর ব্যাংক লক পাউন্ডের বউয়ের বিগ জোগাড় করে নিয়ে আয়। বস, শুনছি মাফিয়া পিকের বউ মেয়েটা বয়সে ছোট, কিন্তু খুব সুন্দর। ইস, আমার নজরে পড়লে তো ওই সুন্দর শরীরটা খুবই খুবই শেষ করে যাবে। মাফিয়া পিকের মাল তো একটু চেখে দেখতে হয়। মে কামিং, দুষ্টু পাখি, ওয়েট। চোখে মুখে এক ধরনের আগমা চোখে মুখে এক ধরনের অর্গাজম লোভিত নেশা, যেটা যে কারো শরীরে বাজে দৃষ্টি আকর্ষণ করে। সারা রুমে জোরে পায়চারি করছে প্রহেল, রাগে ফেটে যাচ্ছে। সেই কখন মেয়েটাকে রুমে আসতে বলেছে, অথচ মেয়েটা খবরই নাই। রাগে রিরি করতে লাগলো, দাঁতে দাঁত চেপে ডাকে, মাই লেডি কাম হেয়ার। প্রহেলের ডাকে আনেয়া বসা ঘর থেকে চেঁচিয়ে বলে, 75 3 নাম্বার বাচ্চা, চেঁচাচ্ছেন কেন? তুমি ঘরে আসবে নাকি আমি আসবো? না না, আমি আসছি, তোরা বস, আমি এক্ষুনি আসছি। বলেই রুমের দিকে চলে যায়। দরজার কাছে আসতেই প্রহেল ভেতর থেকে টেনে রুমে নিয়ে ঢুকিয়ে দেয়। দরজার শব্দ করে লাগিয়ে রাগী রাগী ভাব নিয়ে বলে, খুব সাহস না আমাকে অ্যাভয়েড করো? আসলে হয়েছে কি? আরে কি হবে, আমি কি আপনাকে অ্যাভয়েড করতে পারি নাকি যে বলবো? কোনো রুমে তুতলে কথাটা বলে আনেয়া প্রহেলে আস্তে করে নিজের ঠান্ডা হাত সত্তায় মানে আনেয়ার পেটে হাত জমাতেই ভেতরে গলিয়ে দেয় প্রহেলকে। এমন স্পর্শে কেঁপে উঠল সর্বাঙ্গ। প্রহেল আর একটু চাপ প্রয়োগ করে নিজের সাথে জড়িয়ে আনেয়ার ঘাড়ে মুখ ডুবিয়ে নাক ঘষে বলে, কি আছে তোমার মাঝে জান, যা আমাকে আমার কাছে থাকতে দেয় না? কি হয়েছে? দিনে দুপুরে যে কেউ এসে পড়বে। রাতে যখন আমার টেনে নাও, কই তখন তো বলো না কেউ এসে পড়বে। প্রহেলের কথায় আনেয়া হতভম্ব হয়ে যায়। কি বলবে এ লোকের, মাথা ঠিক আছে? প্রহেল গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে আনেয়ার ঘাড়ে। তপ্ত একটা শ্বাস ফেলে বলে, নিচে চলুন, সবাই কি ভাববে? সবাই ভাববে তাদের নারী নারী বানানোর মিশন নেমেছি। ছি, নির্লজ্জ মানুষ। প্রহেল এবার আনেয়ার নাক সিটকানো দেখেও কিছু না বলে ঘরে ছোট ছোট কিস করতে থাকে। ঘুমে মুখের কাছে গিয়ে আসে, যার ধরনে দুইজনের শ্বাস প্রশ্বাস একজনের মুখে আছড়ে পড়তে থাকে। ধীরে ধীরে নিজের মুখে আনেয়ার মুখের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। প্রহেল প্রাণ করতে থাকে প্রিয়জনের ঠোঁটের সুধাম। অনেকটা সময় পেরোতে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হতে আনার প্রহেলের বুকে ধাক্কা দিচ্ছে আর মুখ দিয়ে হুম হুম শব্দ করছে।
শব্দ করছে। প্রহীরের এক হাত দিয়ে আনেয়া দুই হাত চেপে অন্য হাতে আনেয়ার পেটের কাছে জামার অংশ খামচে ধরে দীর্ঘ 25 মিনিট 24 সেকেন্ড পেরোতেই ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আনেয়া ঠোঁট মুছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর একটু হলেই মরে যেত। প্রহেল তর্জনী আঙুল দিয়ে নিজের ঠোঁট মুছে ফেলে। রেডি হও, আমার বের হব। আনেয়ার চোখ ছলছল করে মুখ কালো করে বলে, বলছি কি, আর কটা দিন থেকে গেলে হতো না? আজই তো আসলাম, অন্য কোনোদিন আবার নিয়ে আসবো। এবার চলো। আনিয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, বলছি কি, আপনি চলে যান, আমি কিছুদিন থেকে যাব। আনিয়ার কথায় প্রহেল রাগে চোখে তাকাতে আনিয়া শুকনো ঢোক গিলে রেডি হতে থাকে। রাত 12টা 30। প্রহেল রুমে ঢুকে কাভার থেকে কালো শার্ট আর প্যান্ট নিয়ে ফ্রেশ হতে চলে যায়। আনিয়াদের বাড়ি ফিরে বারবার কোথায় যেন বেরিয়ে যায়। যাওয়ার সময় শুধু এতটুকু বলে গেছে, আমার ফিরতে লেট হবে। মেড খাবার নিয়ে এসছে, চুপচাপ খাবার খেয়ে নেবে বলেই নিজের গন্তব্যে রওনা দেয়। ভেজা চুলে এক হাতে টাওয়াল চালিয়ে মুছতে মুছতে এক পলক আনিয়ার দিকে তাকায়। হালকা শীত পড়েছে এখন, কিন্তু এই মেয়েটার এই সেই দিকে কান আছে। শীতে কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে, তবু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিবে না। হাতের টাওয়ালটা ভিজানো ডিভানে রেখে নিজের বেডে উঠে আনার উপর উঠে ব্ল্যাঙ্কেটটা মুড়িয়ে দেয়। ঘুমের ঘোরে ঠান্ডা হাতের স্পর্শে বিরক্ত কপালে ঠোঁট কুঁচকে আসে। আনেয়া প্রহলের এই দৃষ্টি দেখে ঠোঁট কামড়ে হাসে। নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দেয় আনেয়ার উপর। ভারী কিছু আভাস পেতে নড়েচড়ে ওঠে আনেয়া। প্রহলের নিজের এই সস্ত পাটি বের করে চেপে ধরে আনেয়ার বুক। ব্যথায় তন্মার্থ ঘুম ভেঙে যায় আনেয়ার। অভিমানে দুহাত প্রহেলের নিচের দিকে নিজে থেকে সরানোর জন্য ধাক্কাতে থাকে। প্রহেল ঠোঁটে ডিপলি কিস করে বলে, সরি মাই লেডি, আর হবে না। এখন সব রাগ আদর দিয়ে পুষিয়ে দিব বলেই জামার চেনটা খুলে ফেলে। নিজে আনড্রেস হয়ে আনেয়ার গায়ে এখন শুধু একটা কালো ব্রা। প্রহেলের ব্রা খুলতে খুলতে নেশা জড়ানো কণ্ঠে বলে, ঈশান, তোমার এই অবস্থা যা লাগছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। আনেয়া লজ্জায় চোখ মুখ খিঁচে নেয়। প্রহেল নিজের ঠোঁটের ধারা আনেয়ার ঠোঁটে চেপে ধরে, অন্য হাতে বুক চাপতে থাকে। ঠোঁট ছেড়ে গলায় কিস করে কামড় বসিয়ে দেয়। আস্তে ব্যথায় তুর শব্দ করে ওঠায় আনেয়া প্রহেলের বুক ছেড়ে দিয়ে নিচে নামতে থাকে। ওইটা ঢুকানোর আগে শব্দ করে বলে, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে এক ধাক্কায় পুরোটা ঢুকিয়ে দেয়। শব্দ করতে থাকে। আর একটু সহ্য করো, আমার শেষের দিকে বলেই প্রহেল গতি বাড়িয়ে দেয়। বেশি লাগছে, কিন্তু আমার কিছু করার নেই জান। কথা শেষ করে প্রহেল কিছু কথা শেষ করে প্রহেল নিচ থেকে উপরে উঠে বক্ষে চাপ প্রয়োগ করে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। এত ভালো কেউ না বাসলে পারে বুঝি? এই যে তার মতো নামহীন একটা মাফিয়ার এইটুকু একটা ছোট মেয়েকে এক দেখায় নিজের করে নেয়। এই তো আনিয়ার অগোচরে বিয়ের কাগজে সই করিয়ে নেয়। সে তার ভালোবাসার মানুষটিকে নোংরা স্পর্শ দিয়ে আপন করবে। প্রহেল ঠোঁট ছেড়ে গলার কিস করে না ঘষে জোরে কামড় বসিয়ে দেয়। খেয়ে ফেলবেন নাকি? আমি ধরলে আস্তে ছাড়ি না জান। তাই আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করো না। ছোট ছোট করে গুলো কিস করে আরো বেপরোয়া হয়ে বলে, জান, মিশন কিন্তু শেষ পর্যায়ে, তাই একটু সহ্য করে নাও বলেই নিজের হাতে শক্ত করে চেপে নেয়। ব্যথায় তুর শব্দ করে ওঠে আনেয়া। ব্যথা লাগছে। রাগ অভিমানে এক এক করে দূরে সরিয়ে ভালোবাসার আদান প্রদান করে শেষ রাত্রের দিকে ক্লান্ত হয়ে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয়। সকাল 8টা 10। সূর্যের আলোয় পাখির কিচিরমিচির শব্দে কোথা থেকে ভেসে আসছে টিপটিপে বর্ষা পানি। সব মিলিয়ে আজকের সকালটা এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। স্পট পদ্মার ঠাঁই বা না মারার বাতাসে হেলে দুলে পদ্ম সরে যাচ্ছে। তবুও গভীর ঘুমে আচ্ছন্ন দুটি মানুষের ভারী নিঃশ্বাসের তালে তালে আরো মনোমুগ্ধকর। বিমানবন্দরে এই অসময়ে প্রাইভেট জেট ল্যান্ড করার সবাই বেশ অবাক হয়। জেট থেকে বেরিয়ে আসে একজন লোক, দেখতে সুদর্শন বটে, চোখে কালো সানগ্লাস। বাংলাদেশি বলেও চলে না, না বললেও চলে। লোকটিকে এয়ারপোর্টের বাইরে আসতে দেখে কালো গাড়িতে আসতেই উঠে পড়ে লোকটি। কাউকে কল দিয়ে এতটুকু বলে, সব রেডি বলে গড়গড় করে কলটি বিচ্ছিন্ন করে দেয়। আনেয়া আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। হবেই বা না কেন, ওই লোকের সাথে যে কয়দিন আছে একদিনও ভালো মতন ঘুমাতে পারে নাই। আর মোড়া দিয়ে উঠে বসে আনেয়ার পাশ থেকে প্রহেল কালো টি শার্ট পরে বেড থেকে নেমে দাঁড়ায়। খট করে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে। প্রহেল চুল থেকে চুই চুই করে পানি পড়ছে। গড়িয়ে থেকে
গড়িয়ে গলা থেকে দৃশ্যমান খালি বুকে এসে নিচে গড়িয়ে পড়ছে। সোহেল আনেয়ার মনোভাব বুঝতে পেরে আরো নিজেকে উন্মুক্ত করে দেয়। ঠোঁট কেটে বলে, হঠাৎ গরম লাগছে তাই না জান? কই, সব তো ঠিকই আছে। তুতলির কথাগুলো বলে আনেয়া আরো তীব্র বোধ করার জন্য বলে, যান রাবার থেকে আমার কালো আন্ডারওয়্যারটা নিয়ে আসো। আনেয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে লজ্জায় মাথা কণ্ঠে বলে, বলছি কি আপনার জিনিস আপনিই নিয়ে নিন। তুমিও তো আমার জিনিস, আমি কি অল টাইম করতে পারবো? সোহেল কথাটা আনেয়ার চোখে অস্বাভাবিক বড় বড় হয়ে যায়। আর কিছু না বলে কভারটা খুলে আন্ডারওয়্যার এনে সোহেলের হাতে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফোনের ভাইব্রেট কেঁপে ওঠায় ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে রহস্যময় হাসি দিয়ে বারান্দায় চলে যায়। স্যার, রনির বডিতে ফিরেছে। স্যার, রনি বিটিতে ফিরেছে। ফোনের ওপাশে থাকা লোকটির কথায় সোহেল রহস্য নিয়ে হাসি দিয়ে বলে, মা চাইছে পানি আর না চাইছেও হাজির রনি। 24 ঘন্টার আপডেট আমার চাই, নজরে রাখো। বলেই ফোন কেটে দেয়। গোসল শেষে হতেই আনেয়ার চিন্তা পড়ে যায়, সে তো জামা কাপড় আনে নাই। কি করবে বুঝতে পারছে না। ভিজা শরীরে রুমেও যেতে পারবে না। কিছু একটা ভেবে ওয়াশরুমের দরজা একটু ফাঁক করে মাথা ঢুকিয়ে সারা রুমে চোখ বোলায়। সোহেল রুমে নেই। আনেয়া শিওর হওয়ার জন্য গলা পরিষ্কার করে বলে, শুনছেন, আপনি কি রুমে আছেন? কিছু লাগবে তোমার? আনিয়া ইতস্তত বোধ করে মিনমিন গলায় বলে, আসলে আমি ড্রেস আনতে ভুলে গেছি, একটু দেবেন? সোহেল বাঁকা হেসে কিছু একটা ভেবে বলে, আমি পারবো না, টাওয়াল পরে আসো। বলেই আধ ভেজা টাওয়ালটা আনেয়ার মুখের উপর ছুঁড়ে মারে। আনেয়া ভেজা শরীরে শুধু টাওয়াল পেঁচিয়ে বের হয়। কাবাটের কাছে যেতেই সোহেল হাত টেনে বলে, সো হট জান, আমি মরে যাব তোমার ইনশার্টের কারণে। অসভ্য লোক, দূরে সরুন, আমি চেঞ্জ করবো। সোহেল বাঁকা হেসে আনেয়ার টাওয়াল খুলে দিয়ে বলে, আজ আমি তোমাকে চেঞ্জ করিয়ে দিই জান। বলেই শরীরে বিন্দু বিন্দু পানির কণাগুলো নিয়ে শুষ্ক অধর দিয়ে নিজের পানে নিতে থাকে। সরুন, ঠান্ডা লাগছে আমার। আমি আছি তো গরম করার জন্য। বেহায়া পুরুষ, রুম থেকে যান, আমি চেঞ্জ করবো। আমার সামনে করো যান। কি? আমি আপনার সামনে কাপড় পরবো? এত অবাক হচ্ছ কেন? আমি মনে হয় নতুন কাপড় দেখছি? আনেয়া ভালো করে বুঝতে পারছে এই লোককে। আর কিছু বলেও লাভ নেই তার। বিরক্ত হয়ে বলে, পেছনে ঘুরে দাঁড়ান, আমি কাপড় পরবো। সোহেল বাঁকা হেসে পেছনে ঘুরে দাঁড়ায়। আর একটু পর বলে, আমি তাকাবো যান। উফ, আপনি একটু চুপ করেন। তাও লাগছে না কেন? সোহেল আনোয়ার দিকে আনেয়ার দিকে ফিরে এগিয়ে এসে আনেয়ার হাতের উপর হাত রেখে লাগানোর জন্য ব্রা একটু টেনে ধরতে আনেয়া কেঁপে ওঠে। আমি পরাবো, আপনি যান। তা বলে তো হয় না জান। তোমার মনে হচ্ছে না প্রোডাক্ট একটু বেড়েছে? মানে কিসের প্রোডাক্ট? তোমার আগের কত সাইজ ছিল? এখন 32 থেকে 36। মানতে হবে আমার হাতে জাদু আছে। রাত দিন কাবারি কাবারি লাগছে তো। বড় হবেই। ইস, এবার থেকে প্রোডাক্ট মান আরো ভালো হবে। দূরে সরুন, আমি ধরতে দিব না। খাবো তো আমি, তাই নিজ হাতে বানাচ্ছি। বিপ্লব, ভালো মানের পরিষ্কার দুধ পাওয়া যাবে। অসভ্য ঠোঁটকাটা মানুষ কোথাকার। মুখে লাগাম টানুন। আনেয়ার কথায় সোহেল হেসে চোখ মারে। আম্মু, আপু কবে আসবে? আমি আব্বুর কাছে যাব। এখানে লেখিকার ৫ ও ৬ নাম্বার পাঠ শেষ হলো। তবে একটি কথা না বললেই নয়, তার লেখাতে অনেক পরিমাণের ভুল আছে, যার জন্য আমার পড়তে আসলে সমস্যা হয়েছে। একটি কথা অনেকবার বলতে হয়েছে, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।